আমি মোডটা অফ করে দিছি। হ্যাঁ, ওকে। তাহলে আরেকবার একটু বলি যে মোল মানে কি? কোনো পদার্থের এক মোল বলতে ওই পদার্থের আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেটাই হচ্ছে ওই পদার্থের এক মোল। ঠিক আছে, ক্লিয়ার কথা, একদম সহজভাবে বুঝে নিবা। বাকি পরীক্ষার সময় যখন সংজ্ঞা লিখতে বলবে তোমাদের গাইডে সুন্দর করে দেয়া আছে, গাইড থেকে সংজ্ঞাটা মুখস্থ করে নিতে পারবা, কিন্তু বোঝানোর যে ব্যাপারটা সেটা মনে হয় সবাই ক্লিয়ার। আচ্ছা, যেমনটা বলতেছিলাম যে এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে বোঝাবে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এক মোল পানি বলতে বোঝাবে 18 গ্রাম পানি। একইভাবে এক মোল হাইড্রোজেন বলতে বোঝাবে 2 গ্রাম হাইড্রোজেন। ওকে, আচ্ছা, এখন আসো আমরা চলে যাব পরের ধারণে, মৌলের পরের টপিকটাতে আসো। এই যেমন আণবিক ভর দিয়ে তোমাদের দেখাচ্ছি, ভিডিও হচ্ছে না? আণবিক ভর দিয়ে দেখাইলাম। একইভাবে সংখ্যা দিয়েও বোঝানো যায়। সংখ্যা দিয়ে কিভাবে বোঝানো যায়? যেমন ধরো যদি আমি বলি কোনো পদার্থের এক মোলের মধ্যে কি পরিমাণ অণু বা পরমাণু থাকে। তুমি 1 কেজি আলু বলতে কিন্তু বুঝতেছো যে একটা নির্দিষ্ট পরিমাণ আলু, সেখানে 10টাও হতে পারে 12টাও হতে পারে, আলুর সাইজের উপর ডিপেন্ড করে। তুমি যেরকম 1 ডজন কলা বলতে 12টা কলাকে বুঝতেছো, কিন্তু আমি যখন কেমিক্যাল পরিমাপ করব তখন কিন্তু এখানে কতগুলো অণু আছে। ধরো 1 কেজি লবণ একটা কৌটার মধ্যে রাখা আছে। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি এখানে কতগুলো লবণের মানে সোডিয়াম ক্লোরাইডের কতগুলো অণু আছে, তোমার পক্ষে কি বলা সম্ভব? গণে গণে বলা সম্ভব? এগুলা কিন্তু গুণে গুণে মুখস্থ করা বা গণে বের করা সম্ভব না, অনেক সময় লাগবে। এই জন্য বিজ্ঞানীরা কি করছে, এই কাজটাকে সহজ করার জন্য একটা সংখ্যা আবিষ্কার করছে। ওনার নাম হচ্ছে, তোমরা সবাই জানো, অ্যাভোগাড্রো। এই অ্যাভোগাড্রো কি করলো, একটা সংখ্যা আবিষ্কার করলো যে সংখ্যা দিয়ে সহজেই বোঝা যায় যে একটা নির্দিষ্ট রাসায়নিক পদার্থের এক মোলের মধ্যে কতটি অণু বা পরমাণু থাকে। সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হলো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এইটা দিয়ে অনেক অঙ্ক করা যাবে অধ্যায়, ঠিক আছে? যাই হোক, আমি একটা অঙ্ক দুটো অঙ্ক বোঝাবো তোমাদের এখানে বোঝার সুবিধার্থে। যাই হোক, এখন আমি যদি বলি 1 মোল, সাপোজ ধরো 1 মোল কার্বন ডাই অক্সাইড, তাই না, সমান সমান কতটি কার্বন ডাই অক্সাইডের অণু? 1টি। একইভাবে যদি আমি বলি 1 মোল লবণ, ধরো এটা যেটা লেখা আছে এটি ধরি, আমি যদি বলি 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান কতগুলো সোডিয়াম ক্লোরাইডের অণু, তাহলে কি হবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু বা পরমাণু। আশা করি সবাই ক্লিয়ার। 1 মোল যেরকম গ্রামের ভিতরে তোমরা বুঝতে পারলা, কি বুঝতে পারলা? তোমার নাম জানো কি? রুহুল আমিন। 1 মোল সমান সমান যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে ওই পদার্থের কিসের ভর বোঝায়? আণবিক ভর। গুড, থ্যাংক ইউ, তুমি তো খুব মনোযোগ দিয়ে শুনতেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা বুঝতেছো তো? একইভাবে যদি আমি বলি তৃষা যে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কতটি অণু? 6.023 into 10 to the power 23 অণু। ভেরি গুড, সুন্দর হয়েছে। তাহলে এটা কি সংখ্যা? এটা কে আবিষ্কার করেছেন? অ্যাভোগাড্রো আবিষ্কার করেছেন, যার কারণে এটাকে কি বলা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি বলি, আমি ধরো একটা ম্যাথে চলে যাই, একটা অঙ্ক করবো আমি তোমাদের এখন সামনে অঙ্ক করবো। যেমন ধরো তোমাদেরকে বললো এটার নাম কি? তোমরা সবাই জানো, এটা অনেকে আমার মনে হয় চিনে, মিথেন। এটার নাম কি? মিথেনের যদি আমি বলি মিথেনের, বা এইভাবে সংক্ষেপে লিখি, আমি ওইভাবে না লিখে সাপোজ ধরো পানির জায়গায় যাই, 2 গ্রাম পানির মধ্যে, খেয়াল করবে 2 গ্রাম
পানির মধ্যে কতটি, না আমি উল্টা দেব, কতটি হাইড্রোজেন পরমাণু আছে, কতটি হাইড্রোজেন পরমাণু আছে। তখন তুমি এই অঙ্কটা কিভাবে করবা বা কিভাবে এই রেজাল্টটা বের করবা? সাপোজ নৈবিত্তিক আসলো, খুবই সহজ। তোমরা একটু আগে জানলা যে যে কোনো পদার্থের এক মোল সমান 6.023 × 10⁻23 অণু বা পরমাণু। এখন আমি আগে দেখো, আমি আগে বের করবো কি জানো? পানির আণবিক ভর। আচ্ছা পানির আণবিক ভর কত? আণবিক ভরকে সরায়া লিখে, হ্যাঁ, সরায়া ভর মানে ভর মানে কি? আণবিক ভর। পানির আণবিক ভর কত হবে? 18। গুড, বসো। তাহলে 18 গ্রাম পানির আণবিক ভর। আমরা জানি 1 মোল মানেই হচ্ছে তার আণবিক ভরেরকে যদি আমি গ্রামে প্রকাশ করি যা হবে সেটাই হচ্ছে তার 1 মোল। তাহলে 1 মোলের মধ্যে কতটি থাকে? আমরা জানি 1 মোলের মধ্যে অণু বা পরমাণু থাকে কয়টি? 6.023 × 10⁻23 থাকে। এত টি থাকে, তাই না? তাহলে আমি লিখবো, আমি কি লিখতে পারি না যে 18 গ্রাম পানিতে অণু আছে কতটি? আগে অণু বের করবা। কি বের করবা? অণু আছে 6.023 × 10⁻23 টি। সুতরাং 1 গ্রামে কতগুলো থাকবে? 1 গ্রাম পানিতে অণু আছে, এটা তো সহজ অঙ্ক, তাই না? এটা তোমরা সবাই পারবা। তারপর আমি একটু দেখাই দিই। এত সমান সমান নিচে কত হবে? 18। এত টি। তারপরে যাও 2 গ্রামে যাও, কতটি হবে? 2 গ্রাম পানিতে কত হবে তাহলে? লেখা বোঝা যায় না? এই যে ভিডিওতে আচ্ছা আজকে তুই আনতে ভুলে গেছি। যাই হোক, এখানে 2 হবে, তাই না? আমি যদি এটাকে ভাগ করি 9 দুগুণে 18। এখন তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? দেখো তো কত হয়। দেখো 6 আমি যদি 6.023 কে 9 দিয়ে ভাগ করি, হ্যাঁ, Sir, 6.69 into 10⁻22. 6.69 into 10⁻22। আচ্ছা, গুড। এখন আসো, এটা কিন্তু কি বের হইলো? এতটি অণু বের হইলো। পানির অণু। হ্যাঁ, মানে 2 গ্রাম পানির মধ্যে এতগুলা কি আছে? অণু আছে। পানির অণু আছে এতগুলা। খেয়াল করে কিন্তু তোমরা সবাই জিবি বুঝতে পারছো? আমি কি অণু চাইছি না পরমাণু চাইছি? না, প্রশ্নে আমি কি চাইছি? হাইড্রোজেন পরমাণু কতগুলা আছে। আমরা আগে বের করলাম 2 গ্রাম পানির মধ্যে কতগুলা অণু থাকে। এতগুলা অণু থাকে। তুমি যখন পরমাণু বের করবা খেয়াল রাখবা যে সংকেতের মধ্যে হাইড্রোজেন পরমাণু কয়টি আছে? 2টি। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যেহেতু পানির মধ্যে 2টি থাকে, কাজে আমরা এই পুরো সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে দিব। কত দিয়ে গুণ করে দিব? 2 দিয়ে। খুব সহজ কিন্তু, আবার বলি 2 দিয়ে গুণ করে দিবা। ভিডিওতে দেখা যাচ্ছে 2 দিয়ে গুণ করে দিলেই কি বের হয়ে যাবে? 2 দিয়ে গুণ করে দিলেই পরমাণু বের হয়ে যাবে। কার পরমাণু? হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে এটা কি আমরা গুণ করার দরকার আছে? এটা কি পারবে না? জি স্যার। 6 দুগুণে 12, তাহলে এখানে হবে 12 দশমিক সামথিং, তাই না? আচ্ছা, পরীক্ষা আসলে পারবে না এটা? জি স্যার, পারবে। আচ্ছা, ক্লিয়ার সবাই? অণু পরমাণু অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। আমি জানি তুমি আমাদের মোটামুটি বুঝো, তারপরেও টাচ দিয়ে যাচ্ছি, যেখানে সমস্যা সেটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি চলে যাব। তাহলে আমার মনে হয় মোল নিয়ে কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? আরো অঙ্ক আছে, এখানে অনেক অঙ্ক আছে এই সম্পর্কিত। বইয়ে অনেক রকমের অঙ্ক দেয়া আছে, বিশেষ করে তোমাদের যে গাইড বই সেখানে দেখবা এই অধ্যায়ের উপর ভিত্তি করে অনেক রকমের অঙ্ক আছে, ঠিক আছে? যেমন ধরো এরকম প্রশ্ন থাকতে পারে যে 20 গ্রাম
ধরো তোমাকে দিয়ে দিল, সাপোজ ধরো খেয়াল করে সবাই, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা পরে শেষ করে দেবো আর কি, এই মোলটা শেষ করে দেবো, সমান কত মোল এরকম থাকে প্রশ্ন, কত মোল। তাহলে যখন মোল বলবে তখন তো অঙ্কটা আরো সহজ, যখন অণু বা পরমাণু বের করতে বলবে তখনই বুঝবা তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা লাগবে। আর যখন মোল কত বা মোল সংখ্যা বের করতে বলবে তখন সেটা আর একটা বড় অঙ্ক হবে না। মোল সংখ্যা বের করার একবারে সহজ একটা অঙ্ক আছে, সহজ একটা সূত্র আছে। মোল সংখ্যা যদি আমি এম দিয়ে প্রকাশ করি, কি প্রকাশ? মনে করো মোল সংখ্যা, এই কথাটাকে একটু ফ্রেশ করে বড় করে দিই, তারা ভিডিও দেখবে পরবর্তী যাতে বুঝতে পারে। তোমার যখনই এই ধরনের অঙ্ক আসবে, নৈবিত্তিক আসবে যে মোল এত গ্রাম সমান কত মোল, এত গ্রাম বা এত কি বলবো, সাপোজ মাঝে মাঝে মিলিগ্রাম দিয়েও আসতে পারে, বুঝছো? মিলিগ্রাম দিয়ে আসলে তোমাদের তো একটু আগে বলেই দিলাম, গ্রামকে মিলিগ্রামে রূপান্তর করতে গেলে 1000 দিয়ে গুণ করলেই হবে। তো মিলিগ্রাম দিয়ে অঙ্ক আসলেও আশা করি ভুল হওয়ার কথা না, তাই না? তাহলে গ্রাম যে কোনো পদার্থের মোল সংখ্যা কে সংক্ষেপে যদি আমি এন দিয়ে প্রকাশ করি, হ্যাঁ কি দিয়ে? এম দিয়ে। তাহলে এন সমান সমান উপরে হবে ডব্লিউ, নিচে হবে এম। যেখানে ডব্লিউ বলতে কি বোঝাচ্ছে? যেখানে ডব্লিউ মানে হচ্ছে ওই পদার্থের আণবিক ভর, সরি আণবিক ভর না, ওই পদার্থের প্রদত্ত ভর। কি ভর? মানে পরীক্ষায় যেটা দেওয়া থাকে, এই যে এটা হলো প্রদত্ত ভর, এই ভরটা দেয়া আছে। আর এম দিয়ে বোঝাচ্ছে আণবিক ভর। এটা কি বুঝতে পারছো তো? জি স্যার। তাহলে এখন ধরো এখানে প্রদত্ত ভর কত? 20 গ্রাম। আর যে জিনিসটা দেয়া আছে তার নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এর আণবিক ভর কত? 40 গ্রাম। না লিখলে চলবে, আমি সংখ্যা লিখি শুধু। আমি যদি ভাগ করি তাহলে কি 2 হবে? তাহলে হাফ মানে কি? 0.5। জি স্যার। 0. কত হবে? 5 হবে। তাহলে 0.5 মোল। 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বোঝায়? 0.5 মোল। ক্লিয়ার সবাই? এটা মনে করো মোল বের করার একটা সহজ সূত্র, মানে মৌখিক নিয়মের মতো এত না লিখলেও চলবে। এটা কিন্তু আমি মৌখিক নিয়মে করতে পারতাম। যে কিভাবে করতে পারতাম বলো দেখি জিলি? মৌখিক নিয়মে করতে পারতাম বলতে আমরা তো জানি যে 1 মোল বলতে বোঝায় যে কোনো পদার্থের আণবিক বা পারমাণবিক ভর। যে কোনো পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে সেটাই হলো তার 1 মোল, তাই না? তাহলে 1 মোল তুমি যদি এটা মৌখিক নিয়মে করতে থাকি, আমার এই সূত্র ব্যবহার না করে, তাহলে কি হইতো? হয়তো অনেক লিখতে হইতো যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সমান 40 গ্রাম। সুতরাং 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সমান 1 মোল। 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সমান অত। সুতরাং 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে অত। একটু বেশি হয়ে যায়, লেন্দি হয়ে যায়, সংক্ষেপে বের করার জন্য এটা মনে রাখবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন ধরো তোমাকে এখানে 20 গ্রাম না দিয়ে তোমাকে দিল, ধরো সাপোজ এই অঙ্কটাই বোঝাই, ধরো 20 গ্রাম না দিয়ে বললো যে 200 মিলিগ্রাম। 200 মিলিগ্রাম। তাহলে তুমি কি করবে? আগে মিলিগ্রাম দিয়ে যদি পরীক্ষা আসে তুমি আগে এটাকে গ্রামে রূপান্তর করবা। তো মিলিগ্রাম থেকে গ্রামে আনতে গেলে মনে রাখবে 1000 দিয়ে ভাগ। আবার যদি গ্রাম থেকে মিলিগ্রামে নিতে বলতো তাহলে কিন্তু 1000 দিয়ে গুণ হইতো। এটা তো তোমরা বুঝো, এটা তার আমার বোঝানোর কিছু নাই, ক্লাস 8 থেকে পড়ে আসতেছে। তাহলে তুমি এখানে মনে করো আগে কি করবা? এই সেম অঙ্কই মনে করো আসলো পরীক্ষার মধ্যে, তাহলে তুমি এখানে কিন্তু ধরো এখন কিন্তু আর 20 গ্রাম নাই, 200 মিলিগ্রাম। তখন তুমি এখানে কি করবা? আগে যে 200 মিলিগ্রাম সমান সমান উপরে 200 নিচে 1000, তাই না? তাহলে কত গ্রাম হয় দেখো, এটা একটু করে দিই আর কি। তাহলে 0.2 গ্রাম। 0.2 গ্রাম হইল। এখন আমার বের করতে বলছে কি? মোল। সুতরাং
n কত হবে? মোল সংখ্যা কত হবে? 0.2 আর নিচে হবে কত? 40। ভাগ করো কত হয় দেখো, কত মোল হয়? 5 into 10 to the power minus 03. 5 into 10 to the power minus 03. শুধু 3 দিলেই হবে। তাহলে এত মোল। 5 into 10 to the power minus 3 দিলেই হবে। 0 তো আগে দাম নাই শূন্য, জি তাই স্যার। না? তাহলে বুঝছো তো? জি স্যার। অঙ্ক কি কঠিন লাগলো? না। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি মোল নিয়ে আর কথা বলবো না। আশা করি মোলের বিষয়টা সবাই বুঝতে পারছো। এখন আসো আমি বোঝাবো মোলার আয়তন। মোল কিন্তু এখন মোলার আয়তন কি? মনে রাখবা মোলার আয়তনটা শুধুমাত্র গ্যাসের হয়। কিসের হয়? গ্যাসের। যারা গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থের হিসাবটা আবার মোলার আয়তন। মোলে আসে না, মোলার আয়তনে আসে। হ্যাঁ, তাহলে মোলার আয়তন একটু আটকে দিলে মনে ভালো হতো, বহিরাগত আসতেছে। আচ্ছা, মোলার আয়তন কাকে বলে? যে কোনো গ্যাসীয় পদার্থের আদর্শ, এই খেয়াল করো সবাই, আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা ও চাপে সংক্ষেপে এটাকে বলা হয় এসটিপি। কি বলে? এসটিপি। এসটিপি মানে স্ট্যান্ডার্ড। আদর্শের ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড, তাপমাত্রার ইংরেজি টেম্পারেচার। টেম্পারেচার আর হচ্ছে চাপ মানে কি? প্রেসার। তাহলে স্ট্যান্ডার্ড, টেম্পারেচার এন্ড প্রেসার। আদর্শ তাপমাত্রা ও চাপ কত ধরা হয় জানো? আদর্শ তাপমাত্রা ও চাপ সাধারণত কত ধরা হয়? এসটিপি বলতে মনে রাখবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত ডিগ্রি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপমাত্রা ও এক বায়ুমণ্ডলীয় চাপ। কি? এক বায়ুমণ্ডলীয় চাপ। এখন বায়ুমণ্ডলীয় বলতে তোমরা কি বুঝো? বা 1 atm, 1 atm এটাকে বলে 1 অ্যাটমসফিয়ার। এখন এই যে এসটিপির কথাটা বললাম, এসটিপি বলতে আসলে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলীয় চাপ। যদি পরিবেশের তাপমাত্রা 0 ডিগ্রি হয়ে যায় এবং ওই অবস্থায় পরিবেশের বায়ুমণ্ডল আছে না, যে আমরা বায়ুমণ্ডলে তো আমরা বসবাস করতেছি, এই বায়ুমণ্ডলীয় চাপটা যদি তখন 1 থাকে, ওই অবস্থাকে বলা হয় এসটিপি, আদর্শ তাপমাত্রা ও চাপ। কথা বলছো? এইটাই। আর আরেকটা আছে এনটিপি। এনটিপি, এনটিপি মানে কি? নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। নরমাল এটা হলো আদর্শ, আর এটা হলো নরমাল। নরমাল বলতে বোঝায় যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। স্বাভাবিক কত? 25 ডিগ্রি। স্বাভাবিক তাপমাত্রা বললে কত ডিগ্রিকে বোঝায়? 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে বোঝায় হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা। ঠিক আছে? আর বায়ুমণ্ডলীয় চাপ মানে চাপের আবার বিভিন্ন একক আছে, বুঝছো? যেমন চাপের একক প্যাসকেল হয়। মনে করো একটা গ্যাসের সিলিন্ডারের মধ্যে যখন গ্যাস ভরা থাকে তখন সেটার একটা নির্দিষ্ট চাপ থাকে, গ্যাসটা তো বের হয়ে যেতে চায়। তার মানে যখন তাকে বোতলের মধ্যে যখন গ্যাসটা আবদ্ধ করা হয় তার মধ্যে একটা চাপ থাকে। এই চাপটা মাপার জন্য বিভিন্ন একক আছে। যেরকম আমরা বিভিন্ন পদার্থ মাপার জন্য বিভিন্ন একক ব্যবহার করি। তোমাদের একটু আগে কেউ কখনো ডজন, কখনো হালি, কখনো কেজি, কখনো গ্রাম। একইভাবে চাপ, গ্যাসের চাপ বের করার জন্য একক আছে। যেমন প্যাসকেল, অ্যাটমসফিয়ার, এটিএম যাকে বলে। আবার আরেকটা আছে কিলো প্যাসকেল, নিউটন পার ঘনমিটার। এগুলো এক একটা একক বড়
সরি নিউটন, হ্যাঁ নিউটন পার ঘনমিটারও চাপের একক। তোমরা এগুলো আরো ভবিষ্যতে বড় ক্লাসগুলোতে জানতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে চাপের বায়ুমণ্ডলীয় একক কি, অ্যাটমসফিয়ার, এটিএম। বুঝছো, এটা বলতে একটা একক বোঝায়। আচ্ছা, এখন আসো এই আদর্শ তাপমাত্রা ও চাপে আমি এখন এনটিপি নিয়ে আলোচনা করব না। আমি যখন মোলার আয়তনের সংজ্ঞা দিব তখন এখানে এনটিপি আসবে না, আসবে এসটিপি। এসটিপি আসবে কেন? বলা হয়েছে কোনো গ্যাসের মোলার আয়তন বলতে আদর্শ তাপমাত্রা ও চাপে কোনো রাসায়নিক পদার্থের 1 মোল গ্যাসের আয়তন। আমি আবারও বলি, সবাই মনোযোগ দিয়ে শোনো, আদর্শ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোলের আয়তনটা হবে 22.4 লিটার। হ্যাঁ, তোমরা যেরকম আগে টপিকে 1 মোল বলতে বুঝছো কি, কোনো পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি সেটা হলো তার 1 মোল। আর যখন তুমি মোলার গ্যাসের মোলার আয়তন বলবা তখন হবে কি, আণবিক বা গ্রামীণ পারমাণবিক ভর হবে না, তখন হবে 22.4 লিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেমন ধরো আমি যদি বলি 1 মোল হাইড্রোজেন গ্যাস, 1 মোল জিতে গ্যাস বোঝায়। হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস সমান কত কত লিটার? 22.4 লিটার। একইভাবে যদি বলি 1 মোল কার্বন ডাই অক্সাইড, সেটাও হবে 22.4 লিটার। পেঁচানো যাবে না কিন্তু, এখানে কিন্তু গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর আসবে না, এখানে আসবে লিটার। সেটা কত? 22.4। কত তাপে? আদর্শ তাপে এবং চাপে। ক্লিয়ার সবাই? ধরো এর অঙ্ক, এগুলো অঙ্ক আসতে পারে, কি ধরনের অঙ্ক আসতে পারে? সাপোজ ধরো তোমাকে বললো 0.2 মোল হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের মোলার আয়তন কত? মোলার আয়তন ঠিক আছে, মোলার আয়তন কত? ধরো এই পরীক্ষায় এই প্রশ্নটা আসলো, কত হবে তাহলে? দেখো তোমাদের তো একটু আগে বলে দিলাম, মোলার আয়তন বলতেই 22.4 1 মোল সমান, তাহলে 1 মোল সমান যদি 1 মোল হাইড্রোজেন গ্যাস সমান যদি 22.4 লিটার হয়, 0.2 মোল হাইড্রোজেন গ্যাস সমান তাহলে কত হবে? উপরে 22.4 হবে, নিচে হবে 0.2। না, ভুল বললাম, না তা হবে না, নিচে 1 হবে। অর্থাৎ ওই 1 লেখার আর প্রয়োজন নাই, আমরা সরাসরি 22.4 কে 0.2 দিয়ে গুণ করবো। গুণ করে দেখো কত হয়, কত লিটার হয় দেখো তো। 4.4 তাহলে 4.48 লিটার হাইড্রোজেন গ্যাস, তাই না? এত লিটার কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস। পারমাণবিক অঙ্ক আসলে জি স্যার, মাথায় রাখতে হবে 22.4 লিটার মোলার আয়তন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা, তাহলে আশা করি মোলার গ্যাসের মোলার আয়তন নিয়ে কারো কোনো সমস্যা হবে না। অঙ্ক আছে, এটাই যে অঙ্ক তা না, এরকম আরো বিভিন্ন ধরনের অঙ্ক আছে, তোমাদের গাইড বই ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, সেগুলো তোমাদের প্র্যাকটিসের ব্যাপার, চর্চা করলে হয়ে যাবে, ভয়ের কিছু নাই। কিন্তু মূল যে ধারণাটা সেটা কিন্তু তোমাদের জানতে হবে, না জানলে তুমি অঙ্কগুলা পারবে না, কঠিন মনে হবে এটা আবার কি বলবো। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে মোলার আয়তনটাও আমরা পড়ে নিলাম। এবার আমরা জানলাম এসটিপি কি, এনটিপি কি,
এসটিপি এমটিপিতে তেমনি কি করতে হয়, তাই না? আচ্ছা, এখন আমি চলে যাব তোমাদের বইয়ে, আমি একটু আগে দেখে নিয়েছিলাম তো সেই সম্পর্কে। যেমন ধরো এখানে একটা কথা বলি, মোল সংখ্যা বের করার জন্য আমরা কি সূত্র দেখছিলাম, W/M। এটা কখন? গ্যাসীয় পদার্থের বাইরে। আবার যখন তুমি ধরো কি সংখ্যা, গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা বের করবা, তখন আবার হবে কি, ধরো উপরে হবে যে দেখুন দিয়ে দিচ্ছে বই তোমাদের, তখন আবার হবে উপরে ভি, নিচে হবে 22.4। উপরে ধরো ভি হবে, নিচে হবে কি 4। ভি বলতে বোঝাচ্ছে আয়তন। ভি বলতে কি বোঝায়? আয়তনকে বোঝায়। মানে এটা মোল সংখ্যা বের করার সহজ সূত্র। এই প্রত্যেকটাই একটা মোল সংখ্যা বের করার সূত্র, প্রত্যেকটাই। মানে তোমাদের বইয়ে এটা সংক্ষেপে দেয়া আছে তো, তাই আমি বললাম। যেমন এখানে আবার এই যে 6.023 ইনটু 10⁻23, তাই না? এক একটাই মোল সংখ্যা বের করার সহজ সূত্র। এটাও মোল সংখ্যা, এটা গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা বের করার সূত্র। আর এটা হলো অণু পরমাণুর কথা যখন বলে দিবে তখন মোল সংখ্যা বের করার সূত্র। তাহলে এটা হলো কি, এটা গ্রামের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মানে যখন এত গ্রাম বলে দিবে। আর এটা হলো আয়তনের ক্ষেত্রে, মোলার আয়তন। হ্যাঁ, আয়তনের ক্ষেত্রে এটা মনে রাখতে পারো সব ক্ষেত্রে। আর এটা হলো অণু বা পরমাণুর সংখ্যার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সংখ্যার ক্ষেত্রে। বুঝছো কথা আমি? যেমন ধরো তোমাকে এটা তো বুঝলাম, এখন ধরো তোমাকে এই অঙ্ক দিতে পারে। কি অঙ্ক দিতে পারে? যদি বলে যেমন ধরো গ্রামের ক্ষেত্রে, যে সাপোজ ধরো 10 গ্রাম, খেয়াল করো 10 গ্রাম আমরা ওই লবণের কথাই যাই, 10 গ্রাম লবণ সমান সমান কত মোল। আমি আবারও বলি, এগুলো কিন্তু মোল সংখ্যা বের করার এক একটা সূত্র, কিন্তু কোনটা কখন ব্যবহার করবো সেটা আমি পাশে লিখেই দিছি। তোমাকে বললো 10 গ্রাম লবণ সমান কত মোল, তাইলে বের করবা কি? তাহলে 10 গ্রাম বলতে কি বোঝায়? উপরে যাবে 10, নিচে লবণের আণবিক ভর, এম মানে আণবিক ভর, লবণের আণবিক ভর 40, 23 আর হলো না, লবণের আণবিক ভর কত হয় দেখো তো? এটা তো 23 আর 35.5 সমান সমান আসতেছে কত? 50, তাই না? 58.5। কত? লবণের আণবিক ভর হচ্ছে 58.5। তাহলে এখানে 58.5 ব্যবহার করবা, তাহলে হয়ে যাবে। আবার ধরো তোমাকে বললো যে আয়তনের ক্ষেত্রে বললো, এটা বুঝতে পারছো? এটা মুছে দিই, তোমরা খাতায় তুলে নিবে বাসায় গিয়ে ভিডিও দেখে। তোমাকে ধরো আয়তনের ক্ষেত্রে বোঝায়, যেমন বললো ধরো 20 মিলিলিটার, 20 মিলিলিটারও দিতে পারে, সমস্যা নাই। 20 মিলিলিটার গ্যাসের ক্ষেত্রে যেমন 20 মিলিলিটার কার্বন ডাই অক্সাইড সমান কত মোল, ধরো এটা বললো, তাহলে কি করবা? 20 মিলিলিটার বলছে, তাই না? তাহলে একটু পাশে দেখাই দিই, দেখো 20 মিলিলিটার বলতে উপরে যাবে কি আয়তন 20। এখন এটা তো মাথায় রাখবা, তোমার এখানে মিলিলিটার আছে না, এটাকে মিলিলিটারে রাখা যাবে না, লিটারে নিতে হবে, কারণ নিচের সংখ্যাটা কিন্তু লিটারে, এটা কিন্তু লিটারে আছে। কিস আছে? লিটারে। তাহলে এটাকে লিটারে নিতে হবে। 20 মিলিলিটারকে তুমি যদি লিটারে নিতে চাও 1000 দিয়ে ভাগ করবা, কারণ আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার পড়ে আসছি। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? লিটার পাওয়া যাবে। ভাগ করো, দেখো কত হয়। 20/1000 ভাগ করো, ওই সংখ্যা আসবে কি 2 দশমিক কত আসে দেখো তো? 2.02। হ্যাঁ 2.02 ইনটু 10 টু দি পাওয়ার কত? না স্যার, 10 টু দি পাওয়ার আসে নাই। না আসবে তো। 20 মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করো, 0.02। হ্যাঁ এটা বলতে পারো। তাহলে কত আসবে? 0.02 আসবে, তাই না? ঠিক আছে তো, এটা হলো উপরে যাবে, ওই যে
আর নিচে থাকবে কি 22.4। কি অঙ্কটা বের করতে পারবে না? আমি আর না করলাম। একইভাবে ধরো তোমাকে আসতে পারে, এটা কি বুঝতে পারছো? আবার ধরো মূল সংখ্যা দিয়ে মূল সংখ্যা অনেক সময় আছে অণু বা পরমাণু দিয়ে দিতে পারে। যেমন দিতে পারে 10টি পানির অণু, 10টি পানির অণু সমান কত মোল, সমান কত মোল। তখন তুমি কি করবা, এই যে সংখ্যা দেখো 10টি, এর মানে কি সংখ্যা? কি সংখ্যা? অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণুর সংখ্যা। তাহলে তুমি উপরে দিয়ে দিবা কি? উপরে দিয়ে দিবা হচ্ছে 10, নিচে দিয়ে দিবা অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে পেয়ে যাবা কি? মোল। পেয়ে যাবা, আশা করি মোল সংখ্যা দিয়ে অঙ্ক আসলে আর ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে মুছে ফেলি। বুঝতে পারবে না? পরীক্ষা হলে এগুলা আসতে পারে, মৌলিক হিসাবে আসতে পারে, ছোট ছোট অঙ্ক হিসাবেও আসতে পারে। তবে এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম হলো ওই যে আমি যে প্রথমে দেখাইছিলাম না, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে একটি হাইড্রোজেন একটি মিথেন অণুর মধ্যে না পানি দিয়ে একটি পানির অণুর মধ্যে, হ্যাঁ, এত মোল বা এত গ্রাম পানির অণুর মধ্যে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, এই ধরনের অঙ্কগুলো বেশি আসে। পরমাণু আছে কতটি, পরমাণু দিয়ে ফলাফল বা যারা স্টুডেন্ট আছে তারা একটু গুলায় ফেলে, তো এর জন্য এই ধরনের অঙ্কগুলো বেশি দেয়। কাজে পরমাণুর ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে ওই যৌগের মধ্যে আবার ওই পরমাণুটা কতটি আছে, ওইটা দিয়ে গুণ করলেই পরমাণু সংখ্যাটা বের হয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরের যে টপিক সেটা বোঝাবো কি? সেটা বোঝাবো হচ্ছে, এখন আসলে মোলারিটি বোঝাবো। কি বোঝাবো? মোলারিটি। মোলারিটি। ভালো লাগতেছে না? হ্যাঁ, মোলারিটিটা কি? মোলারিটি আবার হচ্ছে সাধারণত আদর্শ তাপমাত্রা ও চাপে, এটা বলা যাবে না, তখন বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে। কারণ আদর্শ তাপমাত্রা অনেক অনেক জায়গায় সম্ভব না। যেমন বাংলাদেশে সাধারণত 0°C হয় না। আর 0°C তাপমাত্রাটা যদিও আদর্শ, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক। এই পরিবেশে বেঁচে থাকাটা কঠিন, এর জন্য এখানে আদর্শ কথাটা আসবে না। মোলারিটি সংজ্ঞার মধ্যে আসবে কি? অনেক অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ভুল করে ফেলে। সংজ্ঞার মধ্যে আছে হচ্ছে, বইয়ের মধ্যে দেখবা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে। হ্যাঁ, প্রতি লিটার দ্রবণে যতটুকু দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। কথাটা একটু কঠিন লাগতেছে আমার মনে হয়, একেবারে সংক্ষেপে সহজে বোঝাই দেবে ইনশাআল্লাহ। সেটা হলো, ধরো এটা একটা কাঁচের পাত্র। এটা কি? এটাকে আমরা ধরো বিকার বলি। তো এই বিকারের মধ্যে সাপোজ ধরো তুমি কি নিলা, তুমি 100 ml পানি নিলা, 100 মিলিলিটার কি নিলা? পানি নিলা। ক্লিয়ার? আর এর মধ্যে তুমি হচ্ছে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ দিলা। সংকেত দেখে কি তোমরা বুঝতে পারো না কার নাম কি? তুমি এটা সরি বুঝতে পারছো তো? তাহলে এখানে তুমি কি কি মিক্স করলা? তুমি মিক্স করলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ। কত গ্রাম? 5 গ্রাম। আর কি মিক্স করলা? 100 ml পানি। 100 ml কি মিক্স করলা? মিক্স করলা। মিক্স করার পরে যেটা হবে সেটাকে আমরা সহজ ভাষায় বলতাম মিশ্রণ, তাই না? ইংলিশে বলে মিক্সার, কিন্তু রসায়নের ভাষায় তখন এটাকে মিশ্রণ বলবা না, তখন এটাকে বলবা দ্রবণ। কি বলবা? দ্রবণ। ঠিক আছে? তাহলে এটা একটা কি? এটা হচ্ছে লবণ ও পানির দ্রবণ। লবণ ও পানির দ্রবণ। আচ্ছা, বা মিশ্রণ। একটা দ্রবণের মধ্যে দ্রাবক কাকে বলে? এই যে এটা হচ্ছে দ্রাবক।
দ্রাবক কাকে বলে? কোনো একটি দ্রবণে যে পদার্থের পরিমাণটা বেশি থাকে এবং যার মাধ্যমে অন্য আরেকটা জিনিসকে বা অন্য আরেকটা পদার্থকে মিক্স করা হয় সেটাই হচ্ছে দ্রাবক। যেমন এখানে তুমি লবণের সাথে পানি মিশাইতে পারো, লবণের সাথে তুমি এখানে তরল জাতীয় যে কোনো পদার্থ তেল মিশাইতে পারো, লবণের সাথে তুমি এখানে সাপোজ ধরো আমরা কোকা কোলা খাই, সাপোজ ধরো তুমি 7 আপ মিশাইলা, সেটাও একটা কি দ্রাবক। মানে যেটার সাথে তুমি মিক্স করতেছো তোমার দ্রবটাকে, এটাকে আমরা বলতেছি দ্রব। এটা কিন্তু অনেকে বুঝে না, এই দ্রব এবং দ্রাবক এটা অনেকে বুঝে না। দ্রব মানে হচ্ছে দ্রাবকের মধ্যে তুমি যে জিনিসটা মিক্স করলা, যেটার পরিমাণ কম, যেটাকে তুমি মিক্স করবা। তুমি পানির মধ্যে চিনি দিবা, এখানে পানি দ্রাবক, চিনি কি দ্রব। আমার মনে হয় এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই বা কারো কোনো সমস্যাও নাই, সবাই বুঝছে। এখন আমি মোলারিটির সংজ্ঞার মধ্যে যাব। মোলারিটির সংজ্ঞাটা কি হবে দেখো, যারা ক্লাসে আসলে ভিডিওটা দেখবা তাদেরকে বলতেছি তোমরা কিন্তু এটা অবশ্যই খেয়াল করে নিবা যে মোলারিটি বোঝানোর সাথে আমি এই চিত্রটা অঙ্কন করেছি। এখন আমি সংজ্ঞাটা বলি। সংজ্ঞা তোমাদের গাইড বইয়ে সুন্দর করে দেয়া আছে, ওখান থেকে পড়ে নিতে পারবা। আমি খাতায় ব্ল্যাকবোর্ডে না লিখলাম, কিন্তু বুঝতে হবে যে মোলারিটি কি জিনিস। মোলারিটিটা এখন আসে নির্দিষ্ট তাপমাত্রায়, সেটা হতে পারে 20 ডিগ্রি, হতে পারে 25 ডিগ্রি। যেমন এখন আমরা যে রুমে পড়াচ্ছি এই রুমের তাপমাত্রা কিন্তু ধরো 25-এর উপরে বা 25, কারণ এখন গরম, বাইরেও অনেক রোদ উঠছে, এখানেও ওরকমভাবে কোনো ফ্যান নাই, তাহলে এই তাপমাত্রাটা একটু বেশি না? আবার কখনো কখনো হয়তো বাতাস থাকলে, ওয়েদারটা একটু খারাপ থাকলে, বৃষ্টি থাকলে রুমের টেম্পারেচার কি যায়, কমে যায়। অর্থাৎ যে তাপমাত্রায় থাকুক না কেন, নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট চাপে প্রতি লিটার, এখানে কিন্তু 1 লিটার বলে বলছে প্রতি লিটার। প্রতি লিটার মানে 1 লিটার, তাহলে সংক্ষেপে আমি 1 লিটারও বলতে পারি। 1 লিটার দ্রবণে, ধরো এটা 1 লিটার, তাহলে 1 লিটার দ্রবণে যতটুকু দ্রবীভূত থাকে তাকেই ওই দ্রবণের মোলারিটি। যেমন ধরো এখানে যদি আমি বলি, এখানে যেমন 100 মিলিলিটার পানির মধ্যে আমি 5 গ্রাম লবণ দিয়েছি এবং একটা লবণ পানির মিশ্রণ বা দ্রবণ তৈরি করেছি। এখানে তাহলে বোঝা গেল লবণের কত গ্রাম আছে? 5 গ্রাম আছে। তাহলে কতটুকু আছে? 5 গ্রাম আছে। এইটাকে আবার মোলারিটিতে বের করতে গেলে তোমাকে একটা সূত্র ফলো করতে হবে, একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি একটু খেয়াল করে দেখো। সূত্রটা হলো S ইকুয়াল টু, এই যেখানে লিখে দিই সবাই, S ইকুয়াল টু W ইনটু 1000 ডিভাইডেড বাই M ইনটু V। তুমি যদি জানতে চাও যে কত মোল লবণ এখানে দ্রবীভূত আছে এই পানির মধ্যে, হ্যাঁ, সেটা বের করতে গেলে এই সূত্রটা লাগবে। তুমি তো এটা দেখে বুঝতে পারতেছো এখানে 5 গ্রাম লবণ আছে, পরীক্ষার সময় তো তোমাকে বলবে না, বলতেও পারে 5 গ্রাম,